বুঝলে প্রিয়তা, তোমায় বিয়ে করেছি আমার মা বোনকে শায়েস্তা করতে। ওরা ইট ছুড়লে তুমি ছুড়বে পাথর। পারলে চুলের মুঠি ধরে ঘোরাবে আমার বোনটাকে। আমি করা আদেশ, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। ওরা একটা বললে তোমার তিনটে বলে শোধ দিতে হবে। আর তোমার কথার আঘাত যেন হয় ছুরির চেয়েও ধারালো। মুখের বাণীতেই যেন ঘায়েল হয় ওরা। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে প্রিয়তাশ্রী। একে তো এই বিয়েতে তার মতো ছিল না একদমই। অবিবাহিত মেয়ে সে, অথচ বিয়ে হলো বিবাহিত বুমরা পুরুষের সঙ্গে। প্রিয়তাশ্রী আমার নাম, মা বাবার বাধ্য মেয়ে, অনার্স ফাইনাল ইয়ার, গায়ের রং ধবধবে ফর্সা, লম্বা স্বাভাবিক স্বাস্থ্য, ঘন কালো চুল, মার্জিত ব্যবহারে আমি ছিলাম সেরায় সেরা। সেই আমার কপালে জুটল বিবাহিত এক পুরুষ, ইনি আমার কল্পনা জগতের বাইরে। আমার রূপকথার রাজকুমারের স্বপ্নকে দুলিচ্ছাত করে যেন প্রবল ঝড় উঠেছে মনে। বুক পাজর দুমড়ে মুচড়ে গিয়েছে এই বিয়েতে। কবুল বলার সঙ্গে সঙ্গে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের ইচ্ছাকে সমাহিত করেছি। ভাবনার মাঝখানেই উঠে দাঁড়ায় সামনে থাকা পুরুষটি। হাত ঘড়ি খুলতে খুলতে বলে, কাউকে ভালোবাসেন? উনার মুখের এমন প্রশ্নে কিছুটা হতবাক আমি, তবুও উত্তর দিলাম। দুপাশে মাথা নাড়লাম, অর্থাৎ না। সে কিঞ্চিত হেসে বলল, তাহলে আপনি বুঝবেন কিভাবে? তবুও বলছি, চোখ বন্ধ করুন। ভাবুন আপনার সবচেয়ে কাছের মানুষটিকে, যাকে আপনি ভালোবাসেন। এবার ভাবুন আপনাদের ঘরে আপনি বাদে অন্য একজন। আপনার বিছানায় বসে সে, ফুলে সাজানো খাট। আজ তাদের বাসর রাত, তাও আপনারই সামনে। কেমন লাগবে আপনার? উনার কথার তালে কখনই যেন চোখ বুজেছি আমি। প্রশ্নে তাকাই ফট করে, হাসফাস লাগছে, ঘেমে গিয়েছি আমি। এ কেমন অনুভূতি? লোকটা আমার মুখের দিকে তাকিয়ে খানিক হেসে বলে, ওর ও এমনই লাগছে। মনে সাহস জুগিয়ে প্রশ্ন করি, ওকে? লোকটা আর কোনো জবাব দেয় না। মুখাকৃত পরিবর্তন হয় উনার, রাগে চোখ মুখ লাল। চোখ দুটো বড় বড় করে আমার সামনে এসে কর্কশ কণ্ঠে বলে, আপনার জানতে হবে না। আপনার কাজ শুধু আমার মা বোনকে শায়েস্তা করা। শুধু শায়েস্তা নয়, শাস্তি দেওয়া, চরম শাস্তি। কিন্তু কিসের শাস্তি? উনি আবারও ঝাঝালো স্বরে বললেন, সেটাও আপনার জানতে হবে না। যা বললাম তাই শুনুন। বোকা বনে গেলাম যেন আমি। কারণ বলবে না অথচ শাস্তি দিতে বলছে। এ কোনো মুসিবতে পড়লাম আমি? লোকটা কি পাগল? আর যাই হোক, একজন মাথা খারাপ লোকের সঙ্গে বিয়ে দেবে না আমায়। যতদূর শুনেছি উনি একজন ইঞ্জিনিয়ার। বিস্ময়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আমি। এমন সময় দরজায় নক করে তার ছোট বোন রিপা। চিৎকার করে বলে, ভাইয়া দরজা খোলো, মা অসুস্থ, মরা মরা অবস্থা গু। লোকটার চেহারাতে কোনো প্রতিক্রিয়া দেখলাম না। সে সুন্দর করে বিছানায় গিয়ে বসল, যেন কিছু শোনেইনি। এগিয়ে এসে বললাম, শুনছেন না আপনার বোন কি বলছে? আপনার মা অসুস্থ। লোকটা বিছানায় শুয়ে পড়ল চাদর মুড়ি দিয়ে। আমি গোল গোল চোখ করে তাকিয়ে আছি শুধু। এরই মাঝে মেয়েটা ডেকে উঠল আবারও, ভাইয়া দরজা খোলো, মা মনে হয় আর বাঁচবে না, তোমাকে দেখতে চাইছে শেষবারের মতো। এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না তিনি। বিরক্ত হলাম আমি। এ কেমন নির্দয় মানুষ, নিজের মায়ের মৃত্যুর সময়তেও চুপ থাকে। দরজা খুলতে এগিয়ে গেলাম। পেছন থেকে উনি ধীর স্বরে বললেন, ছোটবেলা একটা গল্প পড়েছেন রাখাল বালকের, সে ছিল মিথ্যাবাদী। বাঘ এসেছে বলে চিৎকার করে গ্রামবাসীকে ডেকে বিরক্ত করত। তীক্ষ্ণ স্বরে বললাম, আপাতত আপনার গল্প শোনার মতো মুড নেই আমার। আপনি বিবেকহীন হতে পারেন, আমি নই। দরজা খুলে ঘর ছেড়ে বেরোলাম। রিপা ভেতরে একবার উকি দিয়ে বলল, ভাইয়া আসছে না? না আসলে থাক, আপনি চলুন ভাবি। আমায় টেনে টেনে নিয়ে গেল শাশুড়িমার ঘরে। সবে ঘরে ঢুকেই দেখলাম তিনি মেঝেতে বসে পানের জায়গা থেকে পান বানিয়ে মুখে পুড়ছেন। আমায় দেখে ঘাবড়ে গিয়ে পানটা মুখ থেকে বের করে রেখে বিছানায় বসে বলে, তুমি এসেছো বুমা? ওই আসলে মাড়িতে ব্যথা হচ্ছিল তাই পান মুখে দিলাম। তা বসো বুমা। মিনমিনে স্বরে বললাম, আপনি নাকি অসুস্থ মা? ওই আর কি, হার্টের সমস্যা আমার, একলা থাকতে পারি না রাতে। মাথায় চিন্তা এসে ভর করে বুকে চাপ দেয়। কিছু মনে না করলে একটা কথা বলবো তোমায় বুমা? বলুন। আজকের রাতটা তুমি আমার কাছে থাকবে? বুকের ব্যথাটা বেড়েছে, না জানি কখন কি হয়। রিপার কাল পরীক্ষা।
রাত ভোর পড়াশোনা করবে। আমার বড় মেয়ে মানে তোমার ননাসের ছেলের গায়ে জ্বর। ও ছেলে নিয়েই বুধস্ত। আমায় দেখবে কে বলো মা? চরম হতাশা নিয়ে কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিলেন তিনি। আমার মায়া হলো বড্ড। অসুস্থ একটা মানুষ, অথচ তাকে দেখার কেউ নেই। এক বাক্যে রাজি হয়ে গেলাম সঙ্গে থাকতে। তিনি খুশিতে গদগদ হয়ে শুয়ে পড়তে বললাম, পরনের লেহেঙ্গাটা আর গহনাগুলো খুলে আসি মা। এগুলো পরে ঘুমোতে পারবো না। শাশুড়িমার মুখ যেন অন্ধকার হলো। বাধা দিয়ে বললেন, ঘরে যাওয়ার আর দরকার নেই। আমার বাথরুম ইউজ করো। রিপা তোমার ঘর থেকে সুতি জামা নিয়ে আসছে। মাথা নাড়লাম। ফ্রেশ হতে বাথরুমে গেলাম। রিপা আমার জামা দিয়ে গেল। গহনাগুলো খুলতে লাগলাম যত্ন সহকারে। এগুলো আমার নানির দেওয়া। মা ছিলেন নানির একমাত্র মেয়ে। সেই সূত্রে মাই পেয়েছিল সব। এবার পেলাম আমি। নানি ছিলেন জমিদার গিন্নি। শখের বালাই ছিল না তার। মন যা চাইতো নানা গড়িয়ে এনে দিত। ভারী কারুকার্য ও পুরু করে গড়া প্রতিটি গহনা। সবচেয়ে আকর্ষণের হলো হাতের এই বালা জোড়া। নিখুঁত কারুকার্যে গড়া মজবুত বালাটি ছিল ভীষণ সুন্দর। গহনাগুলো দেখে বোঝার উপায় নেই যে যুগ পার হয়েছে এগুলোর। আনমনে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। গহনাগুলো ওড়নার মাঝে পোটলা করে রেখে দেই। বের হয়ে সবে দরজা খুলেছি ওয়াশরুমের, এমন সময় দেখি বড় ননাস মানে সুমা আপুর ছেলের স্বামীর মেঝেতে গাড়ি নিয়ে খেলছে। দৌড়চ্ছে। বিষয়টা আমার একটু কেমন যেন লাগে। বাচ্চাটা নাকি অসুস্থ, তাহলে এত ফিট হয়ে খেলছে কিভাবে? আমায় বের হতে দেখে সুমা আপা দ্রুত এসে ছেলের হাত ধরে দাঁড় করালো। চোখ রাঙালো। ছেলেটা মুখ ছোট করল, মাথা নিচু করল। আপু একগাল হেসে বলল, ছেলেটা একদম কথা শোনে না, জ্বর শরীর নিয়ে খেলতে যায়। তোমরা শুয়ে পড়ো, আমি আসছি। ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায় সে। রিপাও পড়াশোনা আছে বলে বিদায় নেয়। মা দরজা লাগিয়ে দেন। আমি গহনাগুলো নিয়ে বিছানায় বসতেই শাশুড়িমা এক দৃষ্টিতে তাকিয়ে রয় সেদিক পানে। বলে, এগুলো পুরনো আমলের খাঁটি সোনার গয়না তাই না মা? জবি। দেখেই বুঝেছিলাম। তা মা, এখানে কত ভরি হবে সব মিলিয়ে? সঠিক হিসেব আমার জানা নেই, তবে মায়ের থেকে শুনেছিলাম ৮-১০ ভরি হতে পারে। শাশুড়িমা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। ধীর স্বরে বললাম, আপনি ঔষধ খেয়েছেন? খেয়েছি। তুমি বসো, আমি তোমার বিছানা গুছিয়ে দেই। নিজে করে নিতে চাইলাম আমি। উনি নিষেধ করলেন। নতুন বউ আমি, প্রথম দিন এসেই নাকি কাজ করা মানায় না। বললেন, আজকের দিনে তোমায় থাকতে বললাম, তুমি কিছু মনে করনি তো মা? আসলে প্রথম দিনেই তোমায় আমি আপন করে নিয়েছি। মেয়ে মনে করেছি, তাই সাহায্য চাইলাম। না না, সমস্যা নেই। শুতে যাব এমন সময় বাহির থেকে দরজায় খটখটানি। সে এসেছেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। নাম জানা নেই। মা বিরক্তিতে কপাল কুঁচকায়। বললেন, শুয়ে পড়ো প্রিয়তা। আমিও শুয়ে পড়ব। এখন আর দরজা খোলার প্রয়োজন নেই। ডেকে ডেকে সাড়া না পেয়ে একাই চলে যাবে। আমি চুপ করে রইলাম। উনি আবারও দরজায় নক করে খুলতে বলতে বিব্রত বোধ করি আমি। ক্ষীণ স্বরে বললাম, মা, উনি হয়তো আপনাকে দেখতে এসেছে, বা কোনো প্রয়োজনে। এতবার নক করছে। মা এবার অসন্তুষ্ট হলেন। এক প্রকার বাধ্য হয়েই দরজা খুলে দিলেন। ঝাঝালো কণ্ঠে বললেন, কি সমস্যা? কি দরকার তোর? রাত বিরেতে বিরক্ত করছিস কেন? বিরক্ত তো তোমরা আমায় করছো। আজ আমাদের বাসর ঘর, অথচ আমার বুকে এনে নিজের কাছে রেখে দিয়েছ। কোনো কমন সেন্স নেই নাকি? আগের বারের মতো ফোন দিয়ে এটেছ? মা আমতা আমতা স্বরে বললেন, কথার কোনো ছিঁড়ি নেই তোর। কি বলবি বল। কি দরকার? আমার বুকে দরকার। ওদিকে লজ্জায় আমি পারলে মাটির সঙ্গে মিশে যাই। এ কেমন লাগামহীন পুরুষ মানুষ? শাশুড়িমা বিড়বিড়িয়ে কি যেন বলে পেছন তাকালেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, কি বলবে শুনে এসো। তাড়াতাড়ি শুনে আসবে মা, তোমায় ভরসা করে থাকতে বলেছি। আমি কিন্তু অসুস্থ। একবার মাথা কাত করে দরজার দিকে এলাম। লোকটা তাকে অনুসরণ করতে বলে চলে যায়। সে হাঁটতে হাঁটতে অন্ধকার মতো একটি জায়গা দিয়ে উঠতে লাগে। সম্ভবত এটা সিঁড়ি। আমি বুঝতে পারিনি। প্রথম সিঁড়িতে পা বেঁধে পড়ে যেতে নেই। তিনি কিন্তু একটু দূরেই। চাইলেই আমায় ধরতে পারত, অন্তত সাবধান করতে পারত।
দুহাত দিয়ে সিঁড়িতে ভর দিয়ে পড়ার হাত থেকে বেঁচেছি। আমার মৃদু চিৎকারে তিনি থেমে যান। দৃষ্টি সামনে রেখেই বলে, চাইলেই আপনাকে হেল্প করতে পারতাম, কিন্তু করলাম না একটা কারণে কি। ততক্ষণে উঠে দাঁড়িয়ে হাত ঝাড়ছি। মনে মনে বললাম হেল্প না করে এখন কারণ দেখাচ্ছে। তিনি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে বলল, এখানে আপনার 3টে শিক্ষা হলো। প্রথমত, সামনের পথ অনুমান না করে পা বাড়ানো যাবে না। দ্বিতীয়ত, কাউকে অন্ধবিশ্বাস করে তার পথে পথ মেলানো যাবে না। এবং শেষ, অন্যের সাহায্যের আশায় না থেকে নিজেকেই নিজের আত্মরক্ষা করতে হবে। আমি বোকান্ডায় দাঁড়িয়ে তার কথাগুলো শুনে গেলাম। বলছে কি লোকটা, এসব যেন আমি জানি না, শেখাতে এসেছে। উনি পুনরায় গম্ভীর গলায় বললেন, চলে আসুন। সে আগে গিয়ে ছাদের এক প্রান্তে দাঁড়ায়। আমি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছি। কিছুপল আকাশ পানে তাকিয়ে রইলেন তিনি। এরপর হঠাৎ করে বললেন, আপনাকে সাহসী হতে হবে। পর্বতের মতো মাথা উঁচু করে থাকতে হবে সবসময়। নদীর মতো বয়ে চলতে হবে, থামলে চলবে না। আকাশের মতো চকচকে ও পরিষ্কার হতে হবে মুখের বুলি। আপনায় ভরসা করে এনেছি। আপনিই পারবেন এই পাপের রাজস্র ভেঙে সবকিছু আলোকিত করতে। বললাম, আপনি ভীষণ সিনেমাটিক কথা বলেন। লোকটা কিঞ্চিত হাসলেন। কি যেন বলতে যাবে আবার, তখনই ননদ রিপা এসে উপস্থিত। বললেন, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, ভাবিকে নিয়ে যেতে হবে। ও কোনো উত্তরের আশা না করেই আমায় টানতে টানতে নিয়ে যেতে লাগে। মনে মনে বলি, শ্বাসকষ্ট হলে ডাক্তার ডাকতে হবে। আমায় বলার কি আছে? মনের প্রশ্ন মনেই থাকে, বলার আর সাহস পাই না। ঘরে ঘিরে দেখলাম শাশুড়ি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি জ্যোতিব্যস্ত হয়ে তার হাত পা ঘষতে লাগলাম। চিৎকার করে বললাম, ডাক্তার ডাকতে, হাসপাতাল নিয়ে যেতে। রিপা বল, প্রয়োজন নেই, হাত পা মালিশ করলেই নাকি সেরে যায়। তাই করলাম। প্রায় মিনিট 5 পার হলো। এর মাঝে শাশুড়ি দুবার উঠে বসেছে। একবার পানি খেয়েছে, আর একবার মেয়েকে বলেছে ঘরের দরজা দিতে। রিপার নাকি পরীক্ষা। তাহলে পড়া বাদে ও কি করে শুধু দাঁড়িয়ে? রিপাকে বললাম, তোমার না পরীক্ষা, তুমি পড়ো, মাকে আমি দেখছি। সে ঝাঝালো স্বরে জবাব দিল, অসুস্থ মাকে রেখে পড়া যায়? আর কিছু বললাম না আমি। মিনিট 10 পর শাশুড়ি ঠিক হলো, উঠে বসল, আমায় ধন্যবাদ দিল। এরপর আমতা আমতা করে বলল, একটা কথা ছিল বউ। বললাম, বলুন মা। আমাদের বাড়িতে নিয়ম, নতুন বউর বিয়ে হয়ে এসে তার বাবার বাড়ির গহনাগুলো হতে পছন্দমতো একটি গহনা তার ননদ থাকলে উপহার হিসেবে দেয়। ননদ তো বোনেরই মতন। তো তুমিও? বললাম, এমন নিয়ম তো শুনিনি, তবে আপনাদের বাড়ির নিয়ম যেহেতু, তো দিচ্ছি সাধ্যমতো। গহনার পোটলা খুলতেই ননদ সামনে এগিয়ে এলো, হাতের আঙুলগুলো একত্র করে চৌকা করে রাখল। চুরি পরার সময় আমরা যেমন করি। আমি বেছে বেছে একটা সুন্দর আংটি তার হাতে পরিয়ে দিয়ে মুখের দিকে তাকালাম। মেয়েটার গম্ভীর মুখ। খুশি হয়নি নাকি? শাশুড়ি কেমন অবলা হেসে বলল, এটা দিলে হইয়া। আংটিটা সুন্দর না? সিম্পল ডিজাইনের মধ্যে। ও সবসময় পরে থাকতে পারবে। শাশুড়ি আবারও একটু হেসে বললেন, হ না, সুন্দর সুন্দর। রিপা কিছুই বল না, গম্ভীর মুখ নিয়েই চলে গেল। আমি বুঝতে পারলাম না বিষয়টি। হলো কি মেয়েটার? আংটি পেয়ে খুশি হয়নি নাকি? আনমনে এসব ভাবতে ভাবতেই শুয়ে পড়েছি। চোখে ঘুম নেই। ভাবছি শাশুড়ির বলা তখনের কথাটি। এ বাড়ির বুড়া মানে, আমি যতদূর জানি উনিই বড়। 4 ভাই বোন উনারা, 2 ভাই 2 বোন। ছোট ভাই বিয়ে করেনি। তাহলে আর বউ এলো কি করে? উনার বড় বউ না তো? মুখখানা থমথমে হয়ে গেল আমার। চুপচাপ শুয়ে রইলাম চোখ বন্ধ করে। ঘরে ড্রিম লাইট জ্বলছে। একটু পর শাশুড়িমা ধীরে ধীরে উঠে বসে আমার দিকে ঝুঁকে গেল। চোখের সামনে হাত নাড়ল। সাধারণত মানুষ ঘুমিয়েছে কিনা খেয়াল করে যেভাবে। ভাবলাম কিছু লাগবে হয়তো। বললাম, কিছু লাগবে মা। সে চমকে গেল যেন। আমতা আমতা করে বলল, পানি। উঠে বসে বেড সাইড টেবিল থেকে গ্লাসে পানি দিয়ে বললাম, বললেই হতো। আপনি চিন্তা করবেন না, আমি সজাগ আছি। অসুস্থ মানুষ রেখে সারারাত ঘুমোনো অমানবিক কাজ। বলল, সমস্যা নেই, ঘুমোয়। আমি নিষেধ করি। উনি শুয়ে পড়েন। আমি এক কাত হয়ে। মা বারবার এদিক ওদিক ঘুরছে, নড়াচড়া করছে প্রচণ্ড, যেন শান্তি পাচ্ছে না। একটু পর সে উঠে দাঁড়ালেন। বললেন, রিপা পড়ছে কিনা দেখতে যাবে।
মায়ের মন নিয়ে যেতে চাইলাম আমি। সে নিষেধ করল, একাই যাবে। গেল তিনি। আমি শুয়ে রইলাম। মিনিট পাঁচেক পর ফিরে এলেন হাতে এক গ্লাস দুধ নিয়ে। বললেন, বাসর ঘরে দুধ খেতে হয়, তোমার খাওয়া হয়নি। মনে ছিল না আমার, এজন্য নিয়ে এলাম। খেয়ে নাও। আমি যতদূর জানি এসব নিয়ম এখন আর কেউ মানে না, আর মানলেও এটা স্বামী স্ত্রীরা পালন করে থাকে। শাশুড়িরা নতুন বুকে দুধ খাওয়ায়, এ আবার কেমন নিয়ম? বললাম, এত রাতে দুধ খাবো না আমি মা। এছাড়াও দুধ আমার পছন্দ না, আর আমি তো আপনার সঙ্গে আছি, বাসর ঘরে নয়। তো না খেলেও চলবে? উনি ভ্রু কুঁচকে বলল, সে যেখানেই থাকো, আজ বিয়ের প্রথম রাত, খেতেই হয় আজ। খেয়ে নাও মা, নাক ধরে খেয়ে নাও, খেতেই হবে। উনি রীতিমতো জোর করেই খাইয়ে দিলেন। দুধ হোক খেয়ে মুখ সরিয়ে নিতেই বলল, পুরোটা খাও, না হলে কাজ করবে না। অবাক হয়ে বললাম, কি কাজ করবে না? উনি কাপা স্বরে বলল, ওই নিয়ম আর কি, পুরোটা খাওয়ার নিয়ম। বাধ্য হয়েই খেতে হলো। খেয়ে বিছানায় মাথা রাখলাম। মা এসে মাথায় বিলি কেটে দিচ্ছে। সে তো অসুস্থ, তবুও দিচ্ছে। ভালো লাগছে আমার। মামা ফিল হচ্ছে শতধিকারের। মিনিট দুয়েকের মাঝেই ঘুম ঘুম ভাব চলে আসে। একটু পর যেন চোখের পাতা টেনে তুলতে পারছি না। চোখ বুজে ফেলেছি, কিন্তু মস্তিষ্ক তখনও জাগ্রত। শাশুড়ির হাসির শব্দ পেলাম। ঘুমে তলিয়ে গেলাম। স্বপ্নে দেখছি কেউ আমায় জবাই করছে। বিয়ের পরদিনই নতুন বউয়ের দশভরি গহনা গায়েব। বাতাসের বেগে যেন খবরটি ছড়িয়ে পড়েছে, অথচ বউয়ের ঘুম ভাঙার নাম নেই। মোষের মতো ঘুমোচ্ছে সে। ঘর ভর্তি মানুষজনের ফিসফিসানিকে উপেক্ষা করে ঘরে প্রবেশ করে প্রলয়। প্রলয় হল সেই লোকটি, প্রিয়তার স্বামী, এ বাড়ির বড় ছেলে। চারপাশে চোখ বুলিয়ে ধীর স্বরে বলে, প্রিয়তা। এই যে প্রিয়তা শুনছেন, কোনো উত্তর আসে না। ঘুমে তখনও বিভোর সে। প্রলয় এবার তার মাথায় হাত দিয়ে ডাকে। প্রিয়তার ঘুম ভাঙে। ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিম ধরে আছে। মৃদু কান্নার রোল শোনা যাচ্ছে। পাশ ফিরে দেখছেন শাশুড়িমা কপাল চাপড়ে কাঁদছেন। প্রিয়তাকে তাকাতে দেখে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার উপর। বিলাপ করতে করতে বলে, সব লুট হয়ে গেছে গো বুমা। তোমার বিয়ের সব গহনা লুট হয়ে গেছে। জানালা ভেঙে চোর ঢুকে সব নিয়ে গেছে। শুধু তোমার গুলো নয়, আমার আলমারিতে থাকা গলার চেইন সহ হাতের আংটি নিয়ে গেছে। এ আমাদের কি সর্বনাশ হলো! সোনা খোয়া যাওয়া ভালো লক্ষণ নয়। নতুন বউ ঘরে আসতে না আসতেই একই অঘটন ঘটে গেল। মনে হলো ঘুরে ফিরে দোষটা আমার কাঁধে আসছে, অথচ গহনাগুলো আমার। তবুও চুপ রয়েছি আমি। আসলে কি বলবো বুঝতে পারছি না। মাথার ঝিমট ভাবে সব গুলিয়ে যাচ্ছে। এক মহিলা প্রশ্ন করে, তোমরা দুজন ঘরে ছিলে, তাও কিভাবে চুরি হলো? বুঝতে পারোনি কিছু? বুঝলে কি আর চুরি হতে দেই? আমার শরীরটা রাতে বেশিই খারাপ করেছিল। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। দোষটা আসলে আমারই। আমি মরার ঘুম ঘুমাচ্ছিলাম। বুটার দোষ নেই। বেচারা সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিল। আমারই সতর্ক হওয়া উচিত। বিয়ে বাড়ি, কত মানুষজন, না জানি কে করেছে হাত সাফাইটা। পরিচিত কেউই করেছে। নিঃশব্দে জানালার চিটকিরি কেটেছে। আলমারির চাবি খুঁজে বের করে আলমারি থেকে গয়না বের করেছে। পরিচিত না হলে এত কিছু করতে পারে? এক মহিলা ক্ষেপে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? কে চুরি করেছে? আমরা নাকি? খেয়ে কাজ নেই আমাদের? তোমার ধনদৌলত চুরি করার মতো রুচি আমাদের নেই। বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে অপমান করা হচ্ছে, থাকবই না এ বাড়িতে। চলো সবাই। মা কান্না ভেজা কণ্ঠে বলে, হো ডা, যাও যাও। আমার ক্ষতি হয়েছে, আমি দুটো কথাও বলতে পারবো না। মা কান্না শুরু করলেন। এবার আমারও কান্না পেল। বিয়ের গহনা আমার, নানুর শেষ স্মৃতি। মা শুনলে কষ্ট পাবে। হুহু করে কাঁদতে শুরু করেছি। শাশুড়িমা দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বলল, শান্ত হও মা। যা ক্ষতি হওয়ার দুজনেরই হয়েছে। আমি নিশ্চিত এই কাজ পরিচিত কারোর। এজন্যই সবার গায়ে লাগছে আমার কথা। তুমি কোনো চিন্তা করো না বুমা। তোমার গহনা আমি ফিরিয়ে আনবই। আমার মেজো ভাই পুলিশ, ছোট বোনের স্বামী আর্মি। সবাইকে খবর দিয়েছি আমি। ওরা বলেছে 1 সপ্তাহের মধ্যে সব খুঁজে বের করে দেবে। আমি চোখের পানি মুছছি।
প্রলয়ের একজন ভাবি এলেন, সম্ভবত ফুফাতো ভাইয়ের বউ। বললেন, আচ্ছা আন্টি, কাল তো ওদের বাসর রাত ছিল, তো প্রিয়তা আপনার ঘরে কেন? মা মুখ বেজার করে বললেন, আমার শরীর অসুস্থ ছিল, এজন্য ওকে থাকতে বলেছি। ওদের বিয়ে যখন হয়েছে সারাকালই একসঙ্গে থাকবে। হলেয়া তবে ওই রাতটা স্পেশাল ছিল। হলেয়া তুমি এসেছো আরেক নাটক শোনাতে। মনে হয় ওই রাত ছাড়া জেন আর ওরা এক ঘরে থাকতে পারবে না। আমরা বিয়ে হয়ে এসে 3 দিন শাশুড়ির পা টিপেছি শুধু। 3 দিন পর স্বামীর ঘরে দিয়েছিল আমাদের। আর একটা রাত অসুস্থতার জন্য বুটাকে কাছে রেখেছি দেখে কত কথা। উনি বললেন, আপনি আগের বারও। শাশুড়িমা ধমক দিয়ে বলল, চুপ করো নিঝুম, তুমি বড্ড কথা বলো সব বিষয়ে। যাও কাজ করো গিয়ে। বউ মানুষ কাজের বাড়ি এসে কাজ না করে ঘুরে বেড়ায় শুধু। ভাবিটা মুখ গোমরা করে চলে যায়। প্রলয় আমায় দাঁড়াতে বলে, কিন্তু আমি বসেই আছি। প্রলয় আমার হাত ধরে হুট করে। চমকে গিয়ে তাকাই। সে টানতে টানতে আমায় ঘরে নিয়ে যায়, তার বিছানায় বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করতে করতে বলে, বেশ হয়েছে। আপনার মতো অধিক মহান মেয়েদের জন্য এটাই ঠিক। কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কি করেছি? আমার দোষটা কোথায়? লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয় কিছু পর। একটা রুমাল হাতের মাঝে দিয়ে বলে, নিন, চোখের পানি মুছে নিন। কাঁদলেই তো ফিরে পাবেন না গহনা। আমায় একটু সময় দিন, আমি দেখছি কি করা যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনার মুখটা ভীষণ ফুলো ফুলো লাগছে। উনি চলে যায়। আমি দুদণ্ড ঝিম ধরে বসে থেকে ওয়াশরুমে চলে যাই। সোজা গোসল সেরে বের হয়েছি। সুতি একটা থ্রিপিচও পরেছি। একটু পর ভারী পোশাক পরব। আজ আমার বুভাত, কিন্তু মনে কোনো আনন্দ নেই। বিয়েতেই খুশি নেই, আর তো বুভাত। বিছানায় বসলাম। চোখ পড়ে পাশেই একটা ড্রাইভিং লাইসেন্স। হাতে নিতেই দেখলাম এটা উনার, মানে তার। আসলে স্বামী মানি না তাকে। প্রলয় সরকার পুরো নাম। লোকটার বয়স 28। যখন শুনেছিলাম উনার এটা দ্বিতীয় বিয়ে, ভেবেছিলাম বয়স্ক কোনো লোক হবে, কিন্তু বিয়ের সময় দেখলাম উনি ইয়াং। যাক, একটা দিক তো ভালো হলো, অন্তত লোকসমাজে বুড়ো লোককে বিয়ে করেছি বলে ঠাট্টার পাত্র হতে হবে না। এই প্রলয় লোকটা ভীষণ কর্কশ। এসেছি থেকে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। কেমন যেন রহস্যজনক কথা বলে। আগামাথা কিচ্ছু বুঝি না। আপন মনে এসবই ভাবছিলাম, ঘরে এলেন তিনি, মানে উনি। প্রলয়, হাতে খাবারের থালা, সাইডে থালা রেখে বললেন, খেয়ে নিন, আমি একটু আসছি। সে আবারও চলে যায় ঘরের বাইরে। আমি বসে আছি উদাস মুখে। খেতে ইচ্ছে করছে না। বারবার গহনার কথা মনে হচ্ছে। মাকে কি জবাব দেব? পছন্দের বালাটি কি আদৌ আর ফেরত পাবো? চোরের হাত পড়লে জিনিস অক্ষত থাকে। মৃত নানুর শেষ সম্বলটুকুও রাখতে পারলাম না। মা কত ভরসা, বিশ্বাস করে তার মায়ের জিনিসগুলো আমানত হিসেবে দিয়েছিল আমায়। আমি ধরে রাখতে পারলাম না। বাড়িতে নতুন বউ শুভকামনা হয়ে আসে। আমি এলাম অপয়া হয়ে। এ দাগ কখনো মুছবে গা থেকে? আনমনেই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই ঘরের ভেতরে প্রবেশ করে প্রলয়। আমি একটু আড়াল হয়ে চোখের পানি মুছি। লুকায়িত কান্না সবার নজরে আসতে নেই। উনি বললেন, এখনো খাননি আপনি? কখন খাবেন? একটু পর প্রোগ্রাম শুরু হবে। আমি জবাব দিলাম না কোনো। উনি এক প্রকার বিরক্ত হয়েই আমার সামনে বসলেন। পরোটায় সবজি নিয়ে মুখের সামনে ধরলেন। আমার ইতস্তত বোধ হলো। নিষেধ করলাম। উনি ধমক দিয়ে বললেন, নাটক করবেন না। আপনাকে নিয়ে বসে থেকে নাটক করার মতো সময় আমার নেই। তাই বলছি দ্রুত খেয়ে নিন, অন্যথায় আমি জোর করতে বাধ্য হব। সকালের ঘটনায় এমনিতেই আমার মনে দাগ কেটে আছে, তার মাঝে এর এমন ব্যবহার। উহু করে কেঁদে উঠি আমি। উনি তাতে কর্ণপাত না করে খাবার আবারও মুখের সামনে ধরেন। কাজতে কাজতেই খেয়ে নেই। মনে অভিমান জমা হয়েছে, কিন্তু কার উপর অভিমান করছি আমি? উনাকে আমি আমার কেউ মনে করি না। খাবার শেষে সবে মাত্র পানি খাচ্ছি এমন সময় রিপা আসে ডাকতে। বলে, তোমার কসমেটিক্স সব দাও ভাবি, নিয়ে যাই। সাজাতে এসেছে তোমায়। আমি সব নিয়ে যাচ্ছি, তারপর তুমি এসো। বললাম, এ ঘরেই নিয়ে এসো না। সব শাড়ি মেকআপ তো এ ঘরেই আছে। ও প্রলয়ের দিকে একবার তাকিয়ে বলে, উনারা আমাদের ঘরে বসেছে, আমরাও সাজব।
সব নিয়ে চলো আমাদের ঘরে। দামি শাড়ি মেকআপগুলো সবই দাও। আমরা আমাদের জিনিস দিয়েই সাজব। প্রলয় হয়তো কিছু বলতে যাবে, তার আগেই আমি উঠে দাঁড়াই। লাগেজ থেকে সব বাহির করতে নেই। আটকে দেয় প্রলয়। বলে, আপনারা যান, আমি দিয়ে আসব। রিপা বলে, দাও না সব, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রলয় শোনে না কোনো কথা, আমায় চোখের ইশারায় যেতে বলে। রিপার মুখটা দেখে মনে হলো রেগে গেছে। রাগাটাই স্বাভাবিক। সব বিষয়ে উনার এত মাথা ঘামানোর কি দরকার? চলে গেলাম আমি পিছে। রিপা আগে ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে ননা সুমা আপু বলে ওঠে, এনেছিস সব, দুজনে ভাগাভাগি করে নেই চল। আমি যখনই ঘরে ঢুকেছি অমনি সবার মুখ বন্ধ। বুঝলাম না বিষয়টা কি, আনবে কি ভাগ করবে, প্রশ্নটা করেই ফেললাম। কি ভাগাভাগি করার কথা বলছেন আপু? আপু আমতা আমতা করে বলে, ওই খাবার। ওকে খাবার আনতে বলেছিলাম আমি, ও বলে বিছানায় গিয়ে বসলাম। দুজন মেয়ে এগিয়ে এলো, আমায় সাজাবে তারা। সব কোথায় জানতে চাইল। এবার বেশ রাগ হলো আমার জিনিস নিয়ে উনার এত মাথা ব্যথার কি আছে? রিপাকে বললাম, রিপা তুমি প্লিজ আর একবার ওই ঘরে যাও। উনাকে গিয়ে বলো আমি চাইছি সব। নীল রঙের লাগেজে সব রাখা আছে, শাড়িও বের করে রেখেছি আমি, প্লিজ নিয়ে এসো। রিপা হনহন করতে করতে চলে যায়। ঘরে গিয়ে দেখে প্রলয় সব গোছাচ্ছে। রিপাকে দেখে বলে, এসেছিস, নেহ এগুলো নিয়ে যা। তখন দিলে না কেন? সব গোছানো ছিল না তাই। নিয়ে যা এখন। রিপার হাতে একটা শাড়ি ও নীল ব্যাগের কসমেটিক্স দিয়ে দেয়। শাড়ি দেখে রিপা বলে, একটা শাড়ি? না, মানুষ একজন শাড়ি 14টা পরবে। প্রলয় সামনের দিকে এগোতে নেয়। পেছন থেকে রিপা বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি করছো ভাইয়া? প্রলয় কড়া গলায় বলে, হোডা করছি, সুতরাং সতর্ক হ। একই ঘটনা রিপিট করার চেষ্টা করিস না। প্রিয়তার কোনো ক্ষতি আমি প্রলয় বেঁচে থাকতে হতে দিচ্ছি না। রিপা দ্রুত গলায় বলে, এসব কি বলছো ভাইয়া? আমরা কেন তোমার বউয়ের ক্ষতি করব? উনি তো আমাদের ভাবি, আগের জন্য তাই ছিল। রিপা আর কোনো কথা বলে না, জিনিসগুলো নিয়ে চলে যায় সে। ইতিমধ্যেই তখন আমার বেসিক স্কিন কেয়ার শুরু হয়ে গেছে। রিপাকে দেখলাম নত মুখে ঘরে ঢুকছে। শুধালাম, সব ঠিকঠাক এনেছো? মেয়েটা কোনো জবাব দিল না। জিনিসগুলো বিছানায় রেখে চলে গেল। আমি সাজায় মন দিলাম। সাজ শেষে স্টেজে নিয়ে বসানো হলো। চুপচাপ বসে আছি আমি। এখনো আমার মায়েরা আসেনি। চিন্তায় আছি মাকে কি জবাব দেব। এমন সময় এক মহিলা এলো। বলল, কাল কি দিয়ে শাশুড়ি বধূবরণ করেছে? তোমায় উপহারে কি দিয়েছে প্রিয়তা? স্বামী এত বড় চাকরি করে, শুনেছি পারিবারিক ব্যবসাও আছে। নিশ্চয় হার টার দিয়েছে। তা কোথায় সেটা? তোমার গুলো তো চুরিই গেল। ওটাও গেছে নাকি? নতুন বউয়ের গায়ে সোনা নেই দেখছি। বনেদি ঘরের মেয়ে বউ, বুবাতের দিনে গা খালি থাকলে মানায়। উনারা এক প্রকার ভৎসনা করেই কথাগুলো বলল। অপমানে আমি মুখ ছোট করলাম, মাথা নিচু করে রইলাম। দূর থেকে এ দৃশ্য দেখে প্রলয় রেগেমেগে মায়ের ঘরে যায় সে। রাগান্বিত স্বরে বলে, গহনার সেটটা কোথায় মা? প্রিয়তার জন্য যে গলার হার, দুল, চুড়ি বানানো হলো সেগুলো কোথায়? ওকে দাওনি? মা ঝাঝালো স্বরে জবাব দেয়, না দেইনি। কেন? সবে এক গহনা চুরি গেল, আবারও তো ভারী গহনা পরতে দেব? পাগল নাকি আমি? যদি ডাকাতি হয় এবার, আর পড়ার সময় কি গেল? সারা জীবনই পড়তে পারবে। আজই পড়তে হবে তার কি মানে? প্রলয় কঠোর গলায় বলে, আমি প্রলয় সরকার বেঁচে থাকতে আমার বুয়ের গা থেকে গহনা ডাকাতি হবে এটা সম্ভব? তোমার অত চিন্তা করতে হবে না মা। গহনা বের করে দাও দ্রুত, বাকিটা আমি দেখব। তুই কি একটু বেশিই বুঝছিস না? বেশি বুঝছি দেখেই হয়তো এখনো পরিস্থিতি হাতের মুঠোয় আছে। আমি তোর মা প্রলয়, সেজন্যই বলছি গহনাটা দিয়ে দাও। মা এবার প্রলয়ের কাঁধে হাত রেখে বলে, দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। এছাড়াও সামনে তোর ছোট বোনটার বিয়ে, ওর জন্যও তো কিছু রাখতে হবে বল। ওর জন্য নেই মা, আমার বউয়ের জন্য বানানো গহনা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিতে হবে? মা অপমানে মুখটা ছোট করলেন। প্রলয় রিপাকে জিজ্ঞেস করল, গহনা কোথায় রেখেছে? রিপা আলমারির দিকে ইশারা করে। প্রলয় আলমারি খুলে গহনা বের করে চলে যেতে নেয় সে। হঠাৎ কি যেন মনে করে বলে, আলমারি থেকে নাকি তোমার চেইন আংটি চুরি হয়েছে? এটা হয়নি, হয়তো খুঁজে পায়নি চোর। এখন এটাও কি আমার দোষ?
চুরি হলেই ভালো হতো। প্রলয় হাসতে হাসতে বলে, তুমি জগৎ জননী সাপের চেয়েও বিষধর। চলে যায় সে। মার আগে ফোঁসফোঁস করতে করতে বলে, দেখ এবার আমি কি করি। আগের বারের কথা মনে নেই, এবার ওর চেয়েও খারাপ অবস্থা করব মেয়েটার। কতক্ষণ ওকে রক্ষা করতে থাকবে প্রলয়? ছুটি শেষ হলো বলে, সাপ বললি না আমায়, দেখ এবার সাপ হয়ে ছোবল দেব তোর বুকে। রিপা অ্যাসিড এনে ঘরে রাখ, জলসে দেওয়ার সময় এসে যাচ্ছে। স্টেজে বসে আছি আনমনে। কোথা থেকে যেন হুড়মুড়িয়ে আসে প্রলয়। পাশে বসে একটা গয়নার বাক্স রাখে আমার কোলে। সেটা খুলে একটা হার বের করে। আধখোপা করা চুলগুলো উঁচিয়ে পটাপট গলার হারটা পরিয়ে দিয়ে কানে দুল দিয়ে দেয়। আচমকায় তার কাজে আমি অবাক। চুড়িগুলো হাতে নিয়ে আমার হাত উঁচিয়ে ধরে পরিয়ে দিয়ে সবে স্টেজ ছেড়ে নিচে নেমেছে, এমন সময় কোথা থেকে যেন তার বড় বোন এলো। বিরক্তির সঙ্গে বলল, গহনা কোথায় পেলি, কে দিল? উনি বললেন, নিজে নিয়ে এসেছি। আমার বউয়ের জন্য আমার নিজের টাকায় গহনা বানিয়েছি, এজন্য নিজেই এনে পরিয়ে দিলাম। উনি কিছু বললেন না দেখলাম। মুখ ভার করে একবার আমার দিকে তাকালেন, এরপর বিড়বিড় করতে করতে চলে গেলেন। আমি স্টেজ থেকে নেমে বললাম, জানি না কি হয়েছে। আপনাদের বিষয়ে কথা বলাও ঠিক নয় আমার, তবুও বলছি। আপুকে দেখে মনে হলো উনি রাগ করেছেন গহনা দেওয়াতে। আমি ফিরিয়ে দেব অনুষ্ঠান শেষে। প্রলয় কপাল কুঁচকে বলল, ওহ প্লিজ, আপনার থেকে কিছু শুনতে চাইনি। আর প্লিজ ও তো ভালো মানুষই দেখানো বন্ধ করুন। নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে শিখুন। অন্যথায় লোকে আপনার থেকে আপনার সব প্রিয় বস্তু ছিনিয়ে নেবে। হনহন করে চলে যায় সে। অপমান বোধ হয় ভীষণ। মুখটা গোমরা করে স্টেজে গিয়ে বসি। দুজন অতিথি আসে সামনে। আমাকে দেখে অনেক প্রশংসা করে। বলে, প্রলয়ের বুটা যে এত সুন্দর হবে ভাবিনি, এ ঠিক যেন আমাদের অদিতির বোন। ওর মতোই গোলগাল মুখখানি, ফর্সা, লম্বা ও সুস্বাস্থ্য ন। তবে অদিতির মতো চুলগুলো হলো না। আমাদের অদিতির কোমরছুঁই চুল ছিল। খোলা চুলে কখনো রোদে দাঁড়ালে চিকচিক করত। এ যেন দেখার শোভা, তার মানে উনার প্রথম স্ত্রীর নাম অদিতি। মেয়েটার চুল এত সুন্দর ছিল, একবার খুব দেখতে ইচ্ছে করছে। নিজ মনে কথাগুলো আওড়ায় প্রিয়তা। মহিলারা এবার প্রশ্ন করে, তামা তোমার নাম কি? জি প্রিয়তাশ্রী। প্রিয়তাশ্রী মেহজা। উনারা এবার চারপাশে তাকিয়ে গোপন কণ্ঠে বললেন, সব জেনে শুনে এসেছ তো? আমি ভ্রু কুঁচকে বললাম, কি জানবো, কি জানার কথা বলছেন? উনারা বিস্ময়ের দৃষ্টিতে একে অন্যের দিকে তাকালো। এরপর কিছু না বলে প্রসঙ্গ পাল্টে বলল, তোমার নাকি গহনা চুরি হয়েছে? জবি। চুরি হয়েছে নাকি হওয়ানো হয়েছে একমাত্র বিধাতাই জানে। শেষ। আমাদের এসবে মাথা ঘামিয়ে কাজ নেই। বিয়ে খেতে এসেছি, বিয়ে খেয়ে চলে যাব। তোমার জন্য সাধ্য মতো হাতের একটা এনেছি, দেখো মাপে হচ্ছে কিনা। উনারা আমার হাত চাইলেন। পার্স থেকে ছোট্ট একটা বাক্স বের করে তা থেকে একটি আংটি বের করলেন। আঙ্গুলে পরিয়ে দিয়ে বললেন, একদম ঠিক মাপের হয়েছে। প্রলয়টার দেখছি বুয়ের প্রতি নজর খাসা। দুদিন বিয়ে না হতেই বুয়ের আঙ্গুলের মাপ জেনে গেছে। ছেলেটা আমাদের এমনই, সব দিকে নজর, এবং ভালো যত্নশীল একজন মানুষ। প্রথম জনাকে তো কম ভালোবাসেনি। মাথায় রাখেনি উকুনে খাবে, নিচে রাখেনি পিপরায় খাবে। কিন্তু ভাগ্য রাখল না একসঙ্গে বেশি দিন। যাগ্যে সেসব পুরনো দিনের কথা, তোমায়ও ভীষণ ভালোবাসবে। সুখী হও দুজনে। ওরা চলে যায়। আমি মনে মনে বলি, ভালোবাসা না ছাই। ধমক খেতে খেতে কানে কম শুনছি। হঠাৎ উপস্থিত হলো রিপা। এসেই আমার হাতটা খপ করে ধরে ফেলল। আংটিটা দেখে হাসি হাসি মুখ করে বলল, ওয়াও কি সুন্দর এটা, ঠিক আমার পছন্দের ডিজাইনে। আই লাভ গোল্ড। তোমার হাতে আংটি ভালো ফিট হয়নি, একটু ঢিল। এটা আমার হাতে একদম পারফেক্ট হবে। এই বলে মেয়েটা আমার হাত থেকে টেনে টেনে আংটি খুলতে লাগলো, অথচ আমার হাতে সেটি ফিট। ও জোর করে খুলছে, হাতে লাগলো আমার। মৃদু আর্তনাদ করতেই রিপা বিরক্তিসহিত বলল, উফ, দাঁড়াও না, খুলতে দাও। মেয়েটা খুলে নিল আমার হাত থেকে, খুলে নিজের হাতে পড়তে নিল। অর্ধেক আঙ্গুল পর্যন্ত গিয়ে আর গেল না। মেয়েটা জোর করে শক্তি প্রয়োগ করে ঢোকালো। আঙ্গুলে বসে পড়েছে একদম। বললাম, এটা তো তোমার টাইট হচ্ছে রিপা। ও যেতে যেতে বলল, ও সমস্যা নয়, পড়তে পড়তে ঢিল হবে, না হলে ঠিক করে নেব। আমার নানা স্ন্যাকরা, এটা আমি নিয়ে নেব। ভীষণ পছন্দ হয়েছে আমার।
তোমার দেওয়া আংটিটা খুলে রেখেছি। কেমন পুরনো, হালকা। মেয়েটা চলে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার দেওয়া গিফট পছন্দ না হলে ফিরিয়ে দিতে পারে, কিন্তু গিফটের জিনিসে মুখের উপর নিন্দা করা উচিত নয়। ওই আংটিটা বেশ সুন্দর। কলেজ প্রোগ্রামে একবার পরে গিয়েছিলাম। আমারটা দেখে আরো 2 বান্ধবী বানিয়েছে একই ডিজাইন। স্বর্ণ আছে মোটামুটি। মনটা খারাপ হলো। মনকে বুঝ দিলাম সবার পছন্দ তো এক নয়। হয়তো ওর এটা ভালো লেগেছে, নিয়েছে নিক। সামান্য একটা আংটি, এটা নিয়ে তো আর নন্দের সঙ্গে ঝগড়া করতে পারি না। তার উপর আমি নতুন বউ, ছাড় দিয়ে চলতে হয়, না হলে সংসার হয় না। মায়ের মুখে একথা শুনেছি। বিয়ের দিন মা এই মহামূল দাবান জ্ঞানটি কানে দিয়েছে। তখন থেকেই মনে ধারণ করে আছি। সময় গড়াতে লাগে। মেহমান সব আসছে। আরও একজন এলেন আমার সামনে। ওরা আসার সঙ্গে সঙ্গেই আমার ননাস মানে সুমা আপু এসে দাঁড়ালো পাশে। মুচকি হাসি দিল আমায় দেখে। ভালোই হলো আপুকে পেয়ে। এবার আর সবার প্রশ্নে নার্ভাস হব না। পরিচিত কাউকে পেয়ে মনে সাহস পাব। আপুকে ধন্যবাদ আমায় সঙ্গ দেওয়ার জন্য। অতিথি সেজন আমায় এটা ওটা জিজ্ঞেস করে একটা প্যাকেট এগিয়ে দিলেন। দিয়ে চলে যেতেই আপু সেটা নিল আমার হাত থেকে। ওখানেই খুলে দেখতে লাগলো। একটা পার্পেল গোল্ডেন কম্বিনেশনের বেনারসি শাড়ি। বেশ সুন্দর, আপু বললেন। শাড়িটা বেশ সুন্দর। এই কালারটা আমার ফেভারিট। আমি একটু হাসলাম। আপু আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। উনি কি আমার থেকে কিছু শুনতে চাচ্ছেন? কি সেটা? আপু চোখ ফিরিয়ে নিয়ে শাড়িটা আবারও প্যাকেট করে রেখে দিল। দুজন লোক এলেন, হাতে রাইস কুকার। আমার হাতে দিতে নিলে আপু বলল তাকে দিতে। আমি নাকি ধরতে পারবো না। উনারা তাই দিলেন। আপু সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন। বললেন, আমার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে। ভাবছিলাম একটা কিনবো এরকম। তোমাদের মানে আমার মায়েরও আছে 2টো। এখন এটাও ঘরে পড়ে থাকবে, পরে থেকেই নষ্ট হবে। আমি আন্তরিকতার স্বরে বললাম, নষ্ট হওয়ার থেকে বরং আপনি এটা নিয়ে যাবেন। অমনি আপা উপচে পড়া খুশি নিয়ে তাকালেন। বললেন, শতজি দেবে এটা আমায়? ঠিক আছে, কালই নিয়ে যাব। তুমি তোমার বরকে বলে দিও তাহলে, না হলে ও আবার আমায় রাগ দেখাবে। উনি কুকার নিয়ে চলে যায়। বুঝলাম না, সামান্য এক কুকার নেওয়াতে বোনের উপর রাগ কেন করবে উনি? এত ছোট মনমানসিকতা হওয়া উচিত নয়। উদার হতে হয়, আকাশের মতো উদার। আমি বসে রইলাম। একে একে যেই আসে গিফট দিতে, একটু দামি যেমন সোনার কিছু বা দামি শাড়ি, আসবাব হলে আপু বা রিপা এসে নিয়ে যায় খপ করে। ওরা নাকি গুছিয়ে রাখছে। মানুষের ভিড়ে আমি হারিয়ে ফেলব। আমার পাশে শুধু কাচের, প্লাস্টিকের গিফটগুলো রাখা। প্রলয় এলেন আধ ঘন্টা পর। চারপাশ দেখে একটা ভ্যানিটি ব্যাগ আমার হাতে দিয়ে থমথমে মুখে বললেন, এক্সপেন্সিভ কিছু উঠলে এতে রাখতে পারেন। এগুলোই উঠেছে শুধু নাকি? বললাম, না, শাড়ি গহনা কিছু আপুর কাছে আছে। উনি সঙ্গে সঙ্গে চটে গিয়ে বলল, কে বলেছে ওদের কাছে দিতে? নিজের জিনিস নিজে রাখতে পারেন না, সেটুকু সাধ্য কি নেই? আবার আপনি এসেছেন সংসার করতে, যে নিজের জিনিস নিজের কাছেই রাখতে পারে না। উনি আমার সঙ্গে চোটপাট দেখিয়ে আপুর দিকে যেতে লাগে। তখনই আসে আমার পরিবার। আমার বাবা এসে তার হাত ধরে কোলাকুলি করে। ততক্ষণে আমার চোখে পানি। উনি কেন আমার সঙ্গে এত খারাপ আচরণ করছে? কি দোষ আমার? মা তো বলেছে উনার পরিবার মানে আমার পরিবার, সবার সঙ্গে মিলে থাকতে। আমি তো তাই করছি। তাহলে আমার ভুলটা কোথায়? মা আসে, আমার সামনে দাঁড়ায়। মাকে দেখে আবেগ সামলাতে পারি না আমি। হুহু করে কেঁদে উঠি। তাকে জড়িয়ে ধরি। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমাদের কথা মনে পড়েছে খুবই। মাথা নাড়লাম। মিথ্যা বলেছি। শতদ বললে মা চিন্তা করবে। তিনি হাই প্রেশারের মানুষ, চিন্তায় প্রেশার বেড়ে যাবে। আমি তাদের একমাত্র আদরের মেয়ে। আমার কষ্টে তারা দুঃখী। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, খেয়েছিস কিছু সারাদিন? মাথা ঝাঁকিয়ে হনেয়া সূচক জবাব দিলাম। মায়ের গহনা দেখে নিজের গহনার কথা মনে পড়ল আমার। কাদো কাদো মুখ করে বললাম, নানুর দেওয়া গহনাগুলো চুরি হয়ে গিয়েছে মা, আমি পারিনি রক্ষা করতে। মাথা নিচু করি আমি। মাথুতুনি উঁচিয়ে গালে হাত দিয়ে বলে, ধুর আমার পাগলি, তোর ভুল নেই।
চুরি হলে তোর কি দোষ? তবুও আমার সতর্ক হওয়া উচিত ছিল। যা গিয়েছে তা নিয়ে আর দুঃখ পেয়ে লাভ নেই। ওসব তো আর ফিরে আসবে না। কথাটা শুনে আমি নিজেও প্রচুর চিন্তায় পড়েছিলাম। প্রথম দিন এসেই এমন একটা ঘটনা ঘটে গেল। আমি চাইলাম কেস করতে, তোর বাবা করতে দিল না। কেস করলে এ বাড়িতে পুলিশ আসতো, তোর স্বামী শাশুড়িরে জিজ্ঞাসাবাদ করত, হয়তো এতে তাদের অপমান বোধ হতো। নতুন আত্মীয়, তাই চাইলেও কোনো স্টেপ নিতে পারলাম না। গহনার আগে আমার মেয়ের ভালো থাকা, তার সংসার, আমরা চাই না কোনো কারণে তার সংসারে তাকে চারটে কথা শুনতে হোক। গহনা যাবে আসবে, আমার মায়ের গুলো গেছে তো কি? তোর মায়ের গহনা তো আছেই। তুইও আমার একমাত্র মেয়ে, সবকিছুর অধিকারী। তোর মায়ের যা আছে পরে শেষ করতে পারবি না। মন খারাপ করিস না। মা আবারও আমায় জড়িয়ে ধরলেন। সান্ত্বনা পেয়ে মুচকি হাসলাম আমি। মা বললেন, দাঁড়া, তোকে আমার একটা হার পরিয়ে দেই। আমি নিষেধ করলাম। মা জোর করে পরিয়ে দিতে লাগলেন। পাশ থেকে প্রলয় বলে ওঠে, ওকে ওসব দেবেন না, রাখতে পারবে না। মা একটু অবাকই হলেন বটে, তবুও নিজেকে শান্ত রেখে বললেন, কেন বাবা, এ কথা কেন বলছো? এমনিই বললাম। উনি অনেকটাই বেখেয়ালি কিনা, ওই সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। প্রলয় আর কিছু বলল না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মায়েদের সবাইকে খেতে নিয়ে যাওয়া হলো, আমায়ও নিয়ে গেল। আমি আমার মায়ের পাশে বসলাম। আমার পাশে বসল প্রলয়। হুট করে কোথা থেকে যেন এসেছেন উনি। খাবার খাওয়ার সময় এত লোকের ভিড়ে ঠিকমতো খেতে পারলাম না আমি। প্রলয় তা বুঝতে পেরে একটু উঁচু গলাতেই বলল, এখন তো দেখছি আপনি অন্য কাজের সঙ্গে সঙ্গে খেতেও পারেন না ঠিকমতো। খাদ্য, বস্ত্র, বাসস্থানের অধিকারে সবসময় এগিয়ে থাকতে হয়। এনার সব কথাই শুধু অধিকার। একটু খেয়ে উঠে গেলাম আমি। মা ও আমার সঙ্গে আসেন। একটু দূরে দাঁড় করিয়ে প্রশ্ন করেন, তোর সঙ্গে কি জামাই বাবার কোনো ঝামেলা হয়েছে? না তো। এমনটা কেন মনে হচ্ছে তোমার? না মানে আসছি থেকে কেমন যেন কথা শুনছি। শুকনো হাসি দিয়ে বললাম, উনি মানুষটাই এমন, একটু বদমেজাজি। মা কিছু বললেন না আর। সময় পার হলো, বিকেল হয়ে এলো। মায়েদের সঙ্গে যাব আজ আমরা। সব রেডি করে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের খোপা ঠিক করছি, এমন সময় শাশুড়ি মা এলেন। বিছানায় বসলেন, আবার উঠলেন। কেমন নিসফিস করছে। বললাম, কিছু বলবেন মা? মা জবাবে বললেন, বলছি কি বুমা, গায়ের গহনাটা খুলেই যাও। আবার যদি চুরি হয়? চিন্তা করবেন না মা, আমার বাড়িতে চুরি টুরি হয়নি কখনো। আমি সাবধানে থাকবো, রাখবো। মা আর কিছু বললেন না, মুখটা ভার করে চলে গেলেন। তখনই ঘরে ঢোকে প্রলয়। বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে, গুড, ভেরি গুড। এই তো দেখছি নিজের কথা নিজে বলতে শিখছেন। এভাবেই চলতে হবে, বলতেও হবে। উনি কথাগুলো বলে চলে যায়। আমি উনার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলাম। লোকটার মাথায় কি চলে জানি না। এই ভালো তো এই খারাপ, তৈরি হয়ে নিচে আসি। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসি। হুট করে আমার পাশে বসে পড়ে রিপা। ও নাকি যাবে আমাদের সঙ্গে। যাক, ভালোই হবে। ড্রাইভারের পাশে বসে প্রলয়। গাড়িতে রিপা আমায় আমার পরিবার বিষয়ে এটা ওটা জিজ্ঞেস করে। বিয়েতে তেমন জানতে পারেনি। বাড়িতে পৌঁছতেই মা ছুটল রান্নাঘরে। একমাত্র মেয়ের জামাই এসেছে, কি রেখে কি খাওয়ানো যায়। আমি প্রলয়কে আমার ঘরে নিয়ে গেলাম। উনি চারপাশ দেখছেন, দেওয়ালে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। সেখানে ঝুলছে আমার আর্ট করা কিছু সিনারির ফ্রেম। বললাম, ওগুলো আমার করা। আই লাভ পেইন্টিং। উনার জেন্থ দেন ভাঙে যেন। বললেন, ও হাহু, ভালো, খুবই সুন্দর আর্ট আপনার। তবে এগুলোর সঙ্গে আমি পরিচিত বেশ। বললাম, কিভাবে? বাদ দিন, অন্য এক সময় বলবো। তা আপনি আর কি কি পছন্দ করেন? আমি কিছুক্ষণ ভেবে জবাব দিলাম, আর তেমন তো কিছু নেই পছন্দের। তবে নাচ ভালো লাগে আমার। নাচ শিখেছিও। শুধু কি নাচতেই জানেন নাকি নাচাতেও জানেন? আমার আবার নাচনি ওয়ালি থেকে নাচানো ওয়ালিকে বেশি প্রয়োজন। ভ্রুকুচকে বললাম, মানে কিছু না, বাদ দিন। আপনার ঘরটা বেশ সুন্দর পরিপাটি। এই লোকটার কথার ধরন আমার ঠিক সুবিধার লাগছে না। প্রচুর সন্দেহপ্রবণ একজন মানুষ। না জানি ইনি কেমন লোক। আচ্ছা, যেমনটা ওনাকে দেখছি, মানে রাগটা সন্দেহপ্রবণ।
উনি কি আসলেই তেমন, নাকি মুখোশের আড়ালের কোনো পিশাচ, যা ধ্বংস করে মানব সত্তা, তৈরি করে প্রেতাত্মা?